বিপিন দাস অন্যান্য পার্টি কর্মীদের সঙ্গে প্যাংলাকে পরিচয় করায়। বিপিন দাস বলে, আমাদের গ্রামে মহাদেব হালদারের প্রতি অসন্তোষ রয়েছে, বুঝতে পেরেছ? সেই অসন্তোষকে কাজে লাগিয়েই তাকে হারাতে হবে, আর তার জন্যই এরকম ইয়াং চ্যাপদেরই দরকার। অন্যান্য পার্টি কর্মীরা সায় দেয় বিপিন দাসের কথায়। এরপর বিপিন দাস প্যাংলাকে তাদের পার্টি টিকিটে ভোটে লড়ার প্রস্তাব দেয়, কিন্তু প্যাংলা তাতে রাজি নয়। কোনো পার্টি টিকিটে প্যাংলা লড়তে চায় না। ভোটে লড়লে সে নির্দল প্রার্থী হয়েই লড়বে। এই কথা শুনে অসন্তোষ প্রকাশ করে বিপিন দাস। তারপর প্যাংলাকে বলে, আমাদের পার্টির তো একটা ঐতিহ্য আছে নাকি? এতদিন ধরে পার্টি করছি, নিজের দলের প্রার্থী দাঁড় করাতে না পারলে মান সম্মান থাকবে? প্যাংলা বলে, আপনাদের পার্টি নিয়েও কিন্তু মানুষের নানা অভিযোগ রয়েছে। হ্যাঁ, তাই নির্দল প্রার্থী হয়ে ভোটে দাঁড়ানোটাই সঠিক সিদ্ধান্ত হবে, তাতে জেতার সুযোগ বেশি। আর তাছাড়া আমি কোনো পার্টির সঙ্গে যুক্ত হতে চাই না। বিপিন দাস বলে, না না, সেটা কি করে হয়? প্যাংলা বলে, দেখুন, আমাদের লক্ষ্য মহাদেব হালদারকে হারানো। হ্যাঁ, কে কোন দলের হয়ে ভোট লড়ছে সেটা বড় কথা নয়। তাছাড়া নির্দল প্রার্থী হলেও বোর্ড গঠনের সময় তো আমি আপনার পার্টিকেই সমর্থন করব। অনেক চিন্তাভাবনার পর রাজি হয়ে যান বিপিন দাস। ঠিক হয়, প্যাংলা নির্দল প্রার্থী হয়েই ভোটে লড়বে, আর তাকে সাহায্য করবে বিপিন দাস। প্যাংলা ভোটে দাঁড়াচ্ছে, এই খবর রটে গেল পাড়ায়। ফণীভূষণ দোকানের এক খদ্দেরের মুখে এই খবর শোনে। প্যাংলার এই সিদ্ধান্তে সে বেজায় চটে যায়। দুপুরে খেতে এসে বাড়িতে এই নিয়ে দেবলাকে কথা শোনায়। দেবলাও খুশি নয় ছেলের এই হঠকারী সিদ্ধান্তে। দেবলা প্যাংলাকে বলে, এতদিন যা করেছি সবটা মেনে নিয়েছি, কিন্তু এটা মানতে পারবো না। ভালো ঘরের সন্তানরা আবার পার্টি পলিটিক্স করে নাকি? প্যাংলা বলে, কাঁটা দিয়েই কাঁটা তুলতে হবে, এটা ছাড়া উপায় নেই। ফণীভূষণ বলে, তোমার কাঁটা তোলার চক্করে আমাদের গ্রাম ছাড়া হতে হবে, হতভাগা। যা গেছে তা গেছে, এখন মহাদেব হালদারের টাকা ফেরত পেতে গিয়ে জীবন না দিতে হয়, দেখে নিও। প্যাংলা বলে, সে গ্রাম ছাড়তে হলে হবে। এখন প্রশ্নটা শুধু টাকা ফেরত পাওয়ার বিষয়ে আটকে নেই, আরো কারণ আছে। মহাদেব হালদারকে শেষ দেখেই ছাড়বো আমি। এই কথা বলে প্যাংলা নিজের ঘরে চলে যায়। ফণীভূষণ অবাক হয়ে তাকিয়ে থাকে। দেবলা কাছে গিয়ে বলে, কি গো, ছেলে যে আবার উল্টো পাল্টা বকছে, এবার একটা ওঝা টোঝা ডাকো, বুঝেছো? ফণীভূষণ চটে গিয়ে বলে, ধ্যাত্তেরি, ওঝা সে এক কথা, আমি মরছি আমার জ্বালায়। দেবলা বলে, ও মা, আমি কি করলাম? ফণীভূষণ বলে, না না, তুমি কিছুই করনি, তুমি শুধু ছেলেটাকে জন্ম দিয়ে ভুল করেছো। দেবলা বলে, এই ছেলে কি আমার একার? হ্যাঁ, খুব তো বউ ভাতের পর বলেছিলে ছেলে চাই ছেলে চাই, এখন ঠেলা সামলাও। ফণীভূষণ বলে, এ ছেলে যেভাবে বিপি বাড়াচ্ছে তাতে মনে হচ্ছে সিদ্ধান্ত ভুল ছিল। প্যাংলার খামখেয়ালিপনা এবং হঠকারী সিদ্ধান্তে বেশ উদ্বিগ্ন ফণীভূষণ এবং দেবলা। খাওয়া দাওয়ার পর তাকে আরেক দফা তারা বোঝানোর চেষ্টা করে, কিন্তু তাতে ডাল গলেনি। নিজের অবস্থানেই প্যাংলা অনড়। এদিকে প্যাংলার ভোটে দাঁড়ানোর খবর পৌঁছে যায় মহাদেব হালদারের কানেও। বিষয়টা ভাবিয়ে তোলে তাকে। গ্রামে তার বিরুদ্ধে মানুষের কম অভিযোগ নেই, শুধু শুধু ভয় মুখ খুলতে পারে না। তাছাড়া বিপিন দাসের পার্টির উপরেও মানুষের আস্থা নেই। তাই উপায় না দেখে মহাদেব হালদারকেই শেষ 10 বছর ধরে জিতে আসছে গ্রামবাসীরা। কিন্তু নতুন মুখ দেখে যদি গ্রামের মানুষ পাল্টি মারে, এই প্রশ্ন মহাদেব হালদারের উদ্বেগ বাড়িয়ে তোলে। তাই লম্বু তপনকে ডেকে বলে, সাবধানে পা ফেলতে হবে, বুঝলে? প্রচারে কোনো খামতি রাখলে চলবে না। লম্বু তপন বলে, তুমি এত ভেবো না তো বাবা, আমি আছি। মহাদেব হালদার বলে, মরকটের মতো কথা বলো না। তরুণ সঙ্গে ইয়াং ছেলেরা এক কাট্টা হয়ে লড়াই করলে দাঁড়ানোর জায়গা পাবে না। লম্বু তখন বলে, সেগুড়ে বালি, যা করে দিয়েছি তাতে প্যাংলা ক্লাবে ঢোকার চান্সও পাবে না। এদিকে প্যাংলা ভাবে, সবার আগে ক্লাবের ছেলেদের তার সিদ্ধান্তের কথা জানানো দরকার। সে ঠিক করে ক্লাবের ছেলেদের সঙ্গে গিয়ে কথা বলবে। তাদের সাহায্য ছাড়া ভোটে লড়া অসম্ভব। বিকেলে ক্লাবে যায় প্যাংলা। গিয়ে দেখে নিতাই বুচাইরা ক্যারাম খেলায় ব্যস্ত। পাশে গিয়ে প্যাংলা দাঁড়ায়, কিন্তু কারোর কোনো হেলদোল নেই। প্যাংলাই জিজ্ঞেস করে, কে রে, শুনেছিস খবরটা? নিতাই বলে, কোন খবর? প্যাংলা বলে, এই যে আমি ভোটে দাঁড়াচ্ছি। বুচাই বলে, তো আমরা কি করব?
প্যাংলা বলে, তোরা কি করবি মানে? তোদের হেল্প ছাড়া ভোটে যেতে সম্ভব নয়। নিতাই বলে, ভোটে লড়ার সিদ্ধান্তটা কি আমাদের সঙ্গে কথা বলে নিয়েছিলি? প্যাংলা বলে, আসলে তাড়াহুড়োতে। বুচাই বলে, আমরা পার্টি করার জন্য ক্লাব করিনি প্যাংলা, তোর রাস্তা তুই দেখ, আমাদের সবার মধ্যে জড়াস না। নিতাই বলে, হ্যাঁ ক্লাবে পার্টির রং লাগুক, সেটা কিন্তু আমরা চাই না। হ্যাঁ। প্যাংলা আর কথা বাড়ায়নি, হতাশ হয়েই ক্লাব থেকে বাড়ি ফিরে আসে। তার মনে হয় বিপিন দাসের কথা শুনে সে বোধহয় ভুলই করেছে। পরক্ষণেই প্যাংলার মনে হয় সে তো আসলে নিজের জন্য এসব করছে না। সে যদি একবার ভোটে জিতে যায় তাহলে সন্তুর বোনের চাকরিটা হয়ে যেতে পারে। সেক্ষেত্রে তার অপরাধবোধ কিছুটা হলেও কমবে। তাই পিছু হটার কোনো প্রশ্নই নেই। শেষবারের মতো সে একবার চেষ্টা করবেই। প্যাংলা যে ভোটে দাঁড়াচ্ছে সেই খবর পৌঁছে যায় টুম্পার কানেও, এবং এই সিদ্ধান্তে সে মোটেও খুশি না। তার মনে হয় প্যাংলাকে সে ফোন করে বারণ করবে, কি দরকার এসবের। কিন্তু অনেকদিন হলো প্যাংলার সঙ্গে তার ফোন করা বা মেসেজ চালাচালি বন্ধ। কলেজ বেরোবার সময় পথে হরেকৃষ্ণ তাকে বলে, সেলের মাথায় পোকা টোকা আসে বোধহয়, এখনো সময় আছে, ভেবে দেখো। হরেকৃষ্ণ বাড়ির দিকে টুম্পা একবার তাকায়, তারপর দীর্ঘ নিঃশ্বাস ছেড়ে বেরিয়ে যায়। প্যাংলা গিয়ে দেখা করে বিপিন দাসের সঙ্গে। বিপিন দাস তাকে সাহস যোগায়, তবে এই কথাও বলে, দেখো ভোটে জেতার জন্য ক্লাবের ছেলেদের এক কাটটা করতেই হবে, তা না হলে মহাদেব হালদারকে হারানো সম্ভব না। কালু শহর থেকে ফেরার পর একটা জেরক্সের দোকান খুলেছে। মোবাইলের নানা সামগ্রীও বিক্রি করে সে। মোবাইল রিচার্জেরও ব্যবস্থা রয়েছে তার দোকানে। বাবাই টাকা দিয়েছিল দোকান করার জন্য। বেশ চলছে দোকানটা। বেশিরভাগ সময় তার এখন দোকানেই কাটে, আর সময় পেলে ক্লাবে গিয়ে আড্ডা দেয়। তবে ক্লাবে যাওয়া অনেকটাই কমিয়ে দিয়েছে কালু। প্যাংলা কালুর দোকানে যায় তার সঙ্গে দেখা করতে। দোকানের সামনে বাইক রাখে প্যাংলা। একজন খদ্দের রিচার্জের ব্যাপারে কি যেন একটা বলছে। খদ্দের বেরিয়ে যেতেই প্যাংলা কালুর দোকানে ঢোকে। প্যাংলা বলে, কালু তোর সাথে কথা আছে। কালু বলে, আমি এখন ব্যস্ত। এই কথা বলে কাঁচের আলমারিতে হেডফোনের প্যাকেট কাউন্ট করতে থাকে কালু। সঙ্গে নোট নেয়। প্যাংলা বলে, দেখ সন্তুর মৃত্যুর জন্য আমি দায়ী ঠিকই, কিন্তু সেটা ইচ্ছাকৃত নয়, এভাবেই চলছে সব, টাকা যার চাকরি তার। কালু বলে, তো বলা হয়ে গেছে, এবার তুই আয়। প্যাংলা বলে, আমি ভোটে দাঁড়াচ্ছি, শুনেছিস নিশ্চয়ই। কালু উত্তর দেয় না। প্যাংলা বলে, সন্তুর সাথে অন্যায় হয়েছিল, অন্যায়টা যে তার পরিবারের সাথে হোক সেটা আমি চাই না, সেই জন্যই ভোটে দাঁড়ানোর সিদ্ধান্তটা। ইচ্ছে হলে পাশে দাঁড়াস। এই কথা বলে প্যাংলা বেরিয়ে যায়। চারপাশের হাওয়া মহাদেব হালদারের ভালো ঠেকে না। সবকিছুই যেন তার বিপক্ষে যাচ্ছে বলে মনে হয়। তাই ঠিক করে দাপট দেখিয়েই এবারের ভোটে জিততে হবে। আর দুদিন পর বাপ বেটা একসঙ্গে মনোনয়ন জমা দিতে যাবে। তার আগে লম্বু তপনকে ডেকে মহাদেব হালদার জিজ্ঞেস করে, প্যাংলাটা কবে মনোনয়ন জমা দিতে যাবে জানো? লম্বু তপন বলে, জানি না তো। মহাদেব হালদার বলে, তাহলে জেনে নাও। লম্বু তপন বলে, কি যে বলো, সেটা জেনে কি হবে? মহাদেব হালদার বলে, ওদের নমিনেশন আটকাতে হবে, কোনো মতেই যাতে ওরা নমিনেশন না দিতে পারে সেই ব্যবস্থা করতে হবে। লম্বু তপন জিজ্ঞেস করে, কিভাবে? মহাদেব হালদার বলে, ওরা নমিনেশন দিতে বেরোবে ঠিকই, কিন্তু বিডিও অফিস পর্যন্ত পৌঁছবে না। বাবার দিকে তাকিয়ে মুচকি হাসে লম্বু তপন।